যে দেশে মাত্র 20 লাখ টাকার অভাবে নারী ফুটবল দল অলিম্পিকের বাছাই পর্বে খেলতে যেতে পারে না, সে দেশেই আরেকটি ফুটবল দলকে আনার জন্য প্রায় 71 কোটি টাকার বাজেট করা হয়। ক্যাপিটালিজমের এমন ছেলে খেলাকে কোরিয়ান পরিচালক বং জুন হো 2019 সালে তার একটি মাস্টারপিস সিনেমার মাধ্যমে খুব সহজ ভাষায় ফুটিয়ে তুলেছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা অস্কার জেতা প্রথম নন ইংলিশ সিনেমা প্যারাসাইটের গল্প বলবো। সিনেমাটিতে সুনিপুণ নির্মাণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সামাজিক বৈষম্যের এক করুণ বাস্তবতাকে, যেখানে দিন শেষে একটা পরিবার পিৎজা বক্স বাজ করতে করতে স্বপ্ন দেখে একটা সচ্ছল জীবনের। তাদের ভাবনার জাল ভেদ করে মাথাচাড়া দেয় এক বিশাল প্রাসাদ, যেখানে অর্ধেক কাচের জানলা দিয়ে মাথা উঁচু করে আকাশ দেখতে হবে না, যেখানে খোলা আকাশের নিচে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে তারা। এরই মাঝে কিছুটা কাকতালীয়ভাবেই যেন একটা পাথরের বদৌলতে পাল্টে যেতে থাকে কিম ফ্যামিলির জীবন। একের পর এক ঘটনাক্রমে আমূল পরিবর্তন আসে তাদের জীবনে। তো চলুন কথা না বাড়িয়ে সংক্ষেপে বিস্তারিত বর্ণনায় ছোট্ট করে জেনে নেওয়া যাক প্যারাসাইটের গল্প। গল্পের শুরু সাউথ কোরিয়ার ছোট্ট এক শহরের বস্তি থেকে। শুরুতেই আমরা কিউ কিমকে দেখি। কিম আর তার পরিবার সেই বস্তিতে দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। তার বাবা কি তায়েক কিম, মা চং সুক কিম আর বোন কি জং। পরিবারটি একটি ছোট্ট গার্ডেন ইউনিটে বসবাস করে, যেখানে তাদের ওয়াইফাই সিগন্যাল খুঁজে পেতে ঘরের বিভিন্ন জায়গায় ফোন নিয়ে ছোটাছুটি করতে হয়। তারা সবাই পিৎজা বক্স ওয়াচ করার মতো ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করে। কিম ফোন হাতে নিয়ে ওয়াইফাই সিগন্যাল খুঁজতে খুঁজতে ওয়াশরুমের কমোডের উপর চলে যায়, আর তখনই সেখান থেকে কিম সিগন্যাল পেতে শুরু করে। এতে কিমের মা খুব খুশি হয়ে যায় আর জলদি হোয়াটসঅ্যাপ চেক করতে বলে, কারণ হোয়াটসঅ্যাপে তাদের পিৎজা বক্সের অর্ডার আসার কথা। কিম হোয়াটসঅ্যাপ চেক করে আর জানায় যে পিৎজা বক্সের অর্ডার এসেছে। তারা সবাই মিলে পিৎজা বক্স ভাঁজ করতে শুরু করে দেয়। কিম ইউটিউব থেকে সবাইকে একটা ভিডিও দেখায়, যেখানে একজন মহিলা খুব দ্রুত কিভাবে পিৎজা বক্স ভাঁজ করতে হয় তা দেখাচ্ছেন। এমন সময় সিটি কর্পোরেশনের লোকেরা মশানাশক কেমিক্যাল স্প্রে করতে আসে। তাদের জানালা দিয়ে সেই কেমিক্যালের ধোঁয়া ঘরে ঢুকে যায়। এতে সবাই কাশতে শুরু করলেও কি তায়েক কিম ভিডিও দেখে দেখে দ্রুত পিৎজা বক্সগুলো ভাঁজ করতে থাকে। এরপর আমরা দেখি পিৎজা কোম্পানি থেকে বক্সগুলো ডেলিভারি নিতে আসা একটি মেয়ে তাদের বক্সগুলো দেখিয়ে বলছে বক্সগুলো ভাঁজ করতে গিয়ে 1/3 বক্সই তারা নষ্ট করে ফেলেছে, যার জন্য তাদের 10% টাকা কেটে নেওয়া হবে। কিম মেয়েটিকে বোঝায় আর বলে, আমি জানি যে তোমার কলিগ তোমার সাথে ঠিকঠাক কাজ করছে না, তাই তোমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তুমি চাইলে আমাকে তোমার সাথে কাজে নিতে পারো। সেক্ষেত্রে তুমি যদি আমাদের পেমেন্টের 10% টাকা কেটেও নাও, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তার মা আর বোনও মেয়েটাকে কনভিন্স করার চেষ্টা করে। মেয়েটা তাদের বলে ভেবে জানাবে, আর তাদের আজকের বক্সগুলোর জন্য পেমেন্ট দিয়ে দেয়। পেমেন্ট পেয়ে পুরো পরিবার ডিনারের পর একসাথে বিয়ার খেয়ে সেলিব্রেট করে। ঠিক তখনই কিমের বন্ধু মিন হিউক চলে আসে। মিন হিউক তাদের একটি উপহার দেয়। উপহারটি ছিল একটি শিলা পাথর। মিন হিউকের দাদা এই পাথরটি তাদের জন্য পাঠিয়েছেন। দেখতে সাধারণ পাথরের মতো হলেও এই পাথরটি যেই পরিবারে থাকে সেই পরিবারের জন্য এই পাথরটি সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। তারপর তারা দুই বন্ধু মিলে বাইরে আড্ডা দিতে বসে। মিন হিউক তার মোবাইল থেকে কিমকে একটা মেয়ের ছবি দেখিয়ে বলে এই মেয়েটাকে সে টিউশন নিতে পড়ায়। মেয়েটাকে মিন হিউক অনেক পছন্দ করে। সে বিদেশে পড়তে যাচ্ছে, তাই সে চায় কিম যেন সেই মেয়েটার টিউশনের দায়িত্ব নেয় আর তার খেয়াল রাখে। মিন হিউকের ইচ্ছে পড়াশোনা শেষ করে সে যখন ফিরে আসবে তখন সে মেয়েটিকে ডেটে নিয়ে যাবে। কিম খুব অবাক হয়ে জানতে চায় মিন হিউক কেন তার ভার্সিটির অন্য বন্ধুদের টিউশনিটা দিচ্ছে না, কারণ কিম একজন কলেজ ড্রপড আউট। মিন হিউক বলে সে তার ভার্সিটির অন্য বন্ধুদের ওপর ভরসা করতে পারে না যতটা ভরসা সে কিমের ওপর করতে পারে। কিম বলে তার তো সার্টিফিকেটও নেই, কিভাবে ইন্টারভিউ দেবে। মিন হিউক তখন তাকে বলে, আমি জানি তোমার বোন ফটোশপের খুব ভালো কাজ জানে এবং সে আর্টেও অনেক পারদর্শী। তুমি একটা নকল সার্টিফিকেট বানিয়ে নাও আর বাকিটা আমি দেখে নেব। এরপর কিম আর তার বোন সাইবার ক্যাফেতে বসে একটা নকল সার্টিফিকেট বানিয়ে নেয়। পরদিন কিম টিউশনের জন্য ইন্টারভিউ দিতে যায়। কিম যেখানে ইন্টারভিউ দিতে যায় সেই বাড়িটি বিশাল বড় আর অনেক সুন্দর ছিল। হাউসমেট মুন কুয়াং কিমকে বাড়ির ভিতরে নিয়ে যান। মুন কুয়াং কিমকে ভেতরে নিয়ে যাওয়ার সময় বলেন বাড়িটির ডিজাইনার বিখ্যাত আর্কিটেক্ট মিস্টার নামহুং। বাড়িটি বানানোর পর তিনি নিজেই এই বাড়িটিতে থাকতেন। মুন কুয়াং সেই বিখ্যাত আর্কিটেক্টের সময় থেকেই এই বাড়িতে কাজ করছেন। এখন এই বাড়ির বর্তমান মালিক মিস্টার নাথান পার্ক। পার্ক ফ্যামিলির সদস্য সংখ্যা 4 জন। মিস্টার পার্ক, মিসেস পার্ক, তাদের মেয়ে দা হাই এবং ছেলে দা সং। মিসেস পার্ক কিমের ইন্টারভিউ নেন আর বলেন প্রথম দিন হিসেবে তিনি একটি ডেমো ক্লাস নিজে সামনে থেকে বসে দেখতে চান। ডেমো ক্লাসে কিম পার্ক ফ্যামিলির মেয়ে দা হাইকে বলে, পরীক্ষা হলো জঙ্গলে দৌড়ানোর মতো, একটু বেখেয়ালি হলে জীবন চলে যেতে পারে। তুমি শুধু ভয় না পেয়ে এক্সাম হলে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাবে। এতে তুমি কত নম্বর পেলে তাতে কিছু যায় আসে না। আমি চাই তুমি ভয় না পেয়ে সব প্রশ্নের উত্তর দেবে। তোমার দরকার শুধু সাহসের। মিসেস পার্ক কিমের ডেমো ক্লাস দেখে খুব খুশি হয়ে যান আর তাকে মিন হিউকের চেয়েও বেশি টাকায় টিউশনিটা কনফার্ম করে দেন। তখনই পার্ক ফ্যামিলির ছোট ছেলে দা সং খেলাধুলা করতে করতে সেখানে চলে আসে। কিম তখন জানতে পারে দা সং পেন্টিং করতে খুব পছন্দ করে, কিন্তু দা সং খুব চঞ্চল হওয়াতে কোনো টিচারই 1 মাসের বেশি টেকেনি। কিম এই সুযোগটাকেই কাজে লাগায়।
সে মিসেস পার্ককে বলে তার পরিচিত এক চাচাতো বোনের বন্ধু আছে, তার নাম জেসিকা, যে অনেক বড় বিশ্ববিদ্যালয় থেকে আর্টের উপর পড়াশোনা করেছে, আর সে খুব ভালো করেই জানে বাচ্চাদের কিভাবে সামলাতে হয়। মিসেস পার্ক কিমের কথায় কনভিন্স হয় আর তাকে সেই আর্ট টিচারের সাথে যোগাযোগ করতে বলে। পরদিন দেখা যায় কিম তার বোন কি জংকে জেসিকা বানিয়ে মিসেস পার্কের কাছে নিয়ে আসে। কি জং নিজেকে আর্ট টিচারের পাশাপাশি একজন আর্ট থেরাপিস্ট হিসেবেও পরিচয় করিয়ে দেয়। মিসেস পার্ক জেসিকার কথায় ইমপ্রেস হয় আর তাকে দাসং এর আর্ট টিচার হিসেবে নিয়োগ দিয়ে দেয়। জেসিকা জানায় যেহেতু সে টিচিং এর পাশাপাশি দাসং এর থেরাপিস্ট হিসেবেও কাজ করবে, তাই তাকে পেমেন্ট বাড়িয়ে দিতে হবে। মিসেস পার্ক জেসিকার কথায় এক বাক্যে রাজি হয়ে যায়। এর মাধ্যমে তারা দুই ভাই বোন পার্ক ফ্যামিলির দুই ভাই বোনের টিউশন টিচার হয়ে যায়। এদিকে দাহাইকে পড়ানোর সময় দাহাই কিমের কাছাকাছি আসার চেষ্টা করে। কিম বুঝতে পারে টিউশনিটি টিকিয়ে রাখার জন্য তাকে দাহাইয়ের সাথে ফ্লার্ট করতে হবে এবং সে তাই করে। তারা দুজনকে এক পর্যায়ে কিস করে। জেসিকার প্রথম ক্লাস নেওয়া শেষ হলে মিস্টার নাথান পার্ক অফিস শেষ করে বাসায় ফিরে আসেন আর তার সাথে জেসিকার দেখা হয়ে যায়। মিস্টার পার্ক তার ড্রাইভারকে বলেন জেসিকাকে তাদের গাড়িতে করে বাসায় পৌঁছে দিতে। ড্রাইভার জেসিকাকে তার বাসায় ড্রপ করতে চাইলে জেসিকা অনিচ্ছা প্রকাশ করে আর বলে তাকে মেট্রো স্টেশনে নামিয়ে দিলেই চলবে। জেসিকা তার আন্ডারওয়্যার খুলে সিটের নিচে লুকিয়ে রাখে, যাতে মিস্টার পার্ক ড্রাইভারের চারিত্রিক সমস্যা আছে বলে সন্দেহ করে। ঘটনাচক্রে মিস্টার পার্ক গাড়িতে জেসিকার সেই আন্ডারওয়্যারটা দেখতে পায় আর তার সন্দেহ হয় ড্রাইভারের সাথে আর্ট টিচারের শারীরিক সম্পর্ক হয়েছে। সে তার ওয়াইফের সাথে এ বিষয়ে কথা বলে। মিসেস পার্ক জেসিকার কাছে সেদিন রাতের ব্যাপারে জানতে চাইলে জেসিকা বলে ড্রাইভার তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছিল, কিন্তু সে পাত্তা দেয়নি। মিসেস পার্ক জেসিকার কথা শুনে কনভিন্সড হয়। এরপর পার্ক ফ্যামিলি তাদের ড্রাইভারকে চাকরি থেকে বরখাস্ত করে। জেসিকা মূলত এই প্ল্যানটা করে তার বাবাকে পার্ক ফ্যামিলিতে ড্রাইভারের চাকরিটা নিয়ে দেওয়ার জন্য। সে তার বাবার আসল পরিচয় গোপন করে মিসেস পার্ককে বলে আমার পরিচিত একজন ড্রাইভার আছেন, তিনি এর আগে আমার চাচার ড্রাইভার হিসেবে কাজ করেছেন, তিনি অনেক অভিজ্ঞ আর পাংচুয়াল, আপনি চাইলে আমি তার সাথে কথা বলে দেখতে পারি। মিসেস পার্ক জেসিকার কথায় রাজি হয় আর তাকে ইন্টারভিউর জন্য মিস্টার পার্কের অফিসে দেখা করতে বলে। মিস্টার পার্ক কিমের বাবা কিতায়েকের ড্রাইভিং টেস্ট নেয় আর তার চাকরি কনফার্ম করে দেয়। কিম আর কি জং কিভাবে তাদের মাকেও পার্ক ফ্যামিলিতে যুক্ত করা যায় তা নিয়ে ভাবতে থাকে। এজন্য প্রথমেই তাদের সেই বাড়ির মেইট মুন কোয়াংকে চাকরিচ্যুত করতে হবে, কিন্তু এই কাজটা যে খুব সহজ না তা তারা জানতো, কারণ মুন কোয়াং পার্ক ফ্যামিলির খুব বিশ্বস্ত একজন কাজের লোক। তাই তারা সেই মহিলার উইক পয়েন্ট খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা জানতে পারে পিচ ফলের উপরে যে সাদা পাউডার থাকে তাতে মুন কোয়াং এর অ্যালার্জি আছে। তারা প্ল্যান করে মুন কোয়াং এর শরীরে সেই পাউডার ছিটিয়ে দেয়। এতে মুন কোয়াং এর অ্যালার্জির সমস্যা দেখা দেয় আর সে হাসপাতালে ডাক্তার দেখাতে যায়। সেখানে কিমের বাবা কিতায়েক একটা সেলফিতে মুন কোয়াংকে ক্যাপচার করে নেয়। মিসেস পার্কের সাথে শপিং এ গিয়ে কিতায়েক বলে যে সে তার রেগুলার চেক আপের জন্য হাসপাতালে গিয়েছিল আর সেখানে না চাইতেও হাউসমেট মুন কোয়াং এর মোবাইলের কথোপকথন সে শুনে নেয় আর সে জানতে পারে যে মুন কোয়াং এর টিবি রোগ আছে। প্রমাণ হিসেবে কিতায়েক মিসেস পার্ককে সেই সেলফিটা দেখায় আর বলে বাসায় একজন টিবি রোগী থাকা বাচ্চাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা তো আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু মিসেস পার্ক তার কথা বিশ্বাস করে না। কিতায়েক জেসিকার ফোনে একটা মেসেজ পাঠায় যে তারা 3 মিনিটের মধ্যে পৌঁছবে। মেসেজ পেয়ে জেসিকা আবারও মুন কোয়াং এর শরীরে পিচ ফলের পাউডার ছিটিয়ে দেয়, ফলে মুন কোয়াং ভীষণ কাশতে শুরু করে দেয়। ঠিক সেই সময় মিসেস পার্ক চলে আসেন আর মুন কোয়াংকে কাশতে কাশতে একটা টিস্যু ডাস্টবিনে ফেলতে দেখেন। কিতায়েক ডাস্টবিনের দিকে এগিয়ে যায় আর মিসেস পার্ককে আড়াল করে সেই টিস্যুতে টমেটো সস ছিটিয়ে দেয়। তারপর ডাস্টবিন থেকে সেই টিস্যুটি তুলে মিসেস পার্ককে দেখায়, যার ফলে মিসেস পার্ক খুবই মর্মাহত হন আর মুন কোয়াংকেও বরখাস্ত করেন। মিসেস পার্ক কিতায়েককে বলেন এই ব্যাপারে মিস্টার পার্ককে কিছু বলার দরকার নেই। মিস্টার পার্ক যদি জানতে পারেন এতদিন তার অজান্তে এই বাড়িতে একজন টিবি রোগী ছিল তাহলে সে ভীষণ রেগে যাবে। মুন কোয়াং চাকরি হারিয়ে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে পরদিন বাসা থেকে চলে যায়। মিস্টার পার্ক নতুন কাজের লোক খোঁজা নিয়ে খুব টেনশনে পড়ে যান। কিতায়েক তখন তাকে একটা কার্ড দেয় আর কাজের লোকের জন্য যোগাযোগ করতে বলে। মিসেস পার্ক সেই কার্ডে দেয়া নাম্বারে যোগাযোগ করেন আর আমরা দেখতে পাই কি জং মানে আর্ট থেরাপিস্ট জেসিকা সেই ফোন রিসিভ করে। আর এইভাবেই পার্ক ফ্যামিলিকে বোকা বানিয়ে পুরো কিম ফ্যামিলি তাদের বাসায় কাজ করতে শুরু করে দেয়। এরপর ছেলের বার্থডে সেলিব্রেট করতে পার্ক ফ্যামিলির সবাই ক্যাম্পিং এর জন্য বেরিয়ে যায় আর এই সুযোগে পুরো কিম ফ্যামিলি বাড়িটিতে বিলাসবহুল জীবনযাপনের কিছুটা উপভোগ করার জন্য একসাথে সমবেত হয় আর চুটিয়ে পার্টি করতে থাকে। সে রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ডোরবেল বেজে ওঠে। চংসুক দরজার কাছে গেলে মনিটরে সেই পুরনো কাজের মহিলা মুন কোয়াংকে দেখতে পায়। মুন কোয়াং বলে তার কিছু জিনিস এই বাড়িতে রয়ে গেছে, সেগুলো সে নিতে এসেছে। চংসুক কথা না বাড়িয়ে তাকে ভেতরে আসতে দেয়। ভেতরে ঢুকেই সে সরাসরি বেসমেন্টে চলে যায়। এই সময়টাতে বাকিরা সবাই আড়ালে লুকিয়েছিল, কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও যখন সেই মহিলা আর উপরে উঠে আসছেন না তখন চংসুক বেসমেন্টের দিকে এগিয়ে যায়। বেসমেন্টে গিয়ে সে যা দেখে তা দেখে ভীষণ অবাক হয়ে যায়। চংসুক দেখে মুন কোয়াং বেসমেন্টের ক্যাবিনেটটাকে সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। চংসুক অবাক হলেও কোনো কিছু না ভেবেই ক্যাবিনেটের নিচে আটকে থাকা একটা প্লেট সরিয়ে তাকে সাহায্য করে। ক্যাবিনেটটা সরে গেলে মুন কোয়াং একটা গোপন রাস্তা দিয়ে আরো নিচে নেমে যেতে থাকে। চংসুক ভীষণ ঘাবড়ে যায় আর সেই মহিলার পেছন পেছন সেও নিচে যেতে থাকে। নিচে গিয়ে সে যা দেখে তা দেখে সে আরো অবাক হয়ে যায়।
মূলত সে দেখতে পায় মুন কোয়াং এর স্বামী সেখানে আন্ডারগ্রাউন্ড জীবনযাপন করছে, কারণ তার অনেক লোন হয়ে গিয়েছিল, যার জন্য পাওনাদারদের চোখকে ফাঁকি দিতে গত 4.5 বছর যাবৎ সে এখানে আত্মগোপন করে আছে। কিন্তু পার্ক ফ্যামিলি এ ব্যাপারে কিছুই জানে না। এমনকি নিচে যে আরো একটা গোপন আন্ডারকভার গ্রাউন্ড বেসমেন্ট আছে সেটাও পার্ক ফ্যামিলি জানতো না। মুন কোয়াং চুংসুককে বলে, আমি সিসিটিভির তার কেটে দিয়েছি, পার্ক ফ্যামিলি আমার আসার ব্যাপারটা জানতে পারবে না, তুমি আমার সাথে কোঅপারেট করো, সপ্তাহে শুধু একবার বেশ কিছু খাবার তুমি নিচে পৌঁছে দিলেই হবে, এখানে একটা ফ্রিজও আছে, বাকিটা আমার হাজব্যান্ড একাই ম্যানেজ করে নিতে পারবে, আর এর জন্য আমি প্রতি মাসে তোমাকে কিছু বাড়তি টাকা পে করব। চুংসুক তাতে রাজি হয় না আর পুলিশে খবর দেওয়ার জন্য ফোন বের করে। মুন কোয়াং হাত জোর করে অনুরোধ করতে থাকে যেন সে পুলিশে খবর না দেয়, আর ঠিক তখনই সিঁড়িতে লুকিয়ে থাকা কিম ফ্যামিলির বাকি সদস্যরা পা পিছলে নিচে চলে আসে। ব্যথা পেয়ে কিম সব ভুলে গিয়ে কি তায়েককে বাবা বলে ডেকে ওঠে। এসব দেখে মুন কোয়াং তাড়াতাড়ি ফোনে সব রেকর্ড করে নেয়। তার আর বুঝতে বাকি থাকে না যে এরা সবাই একই ফ্যামিলির সদস্য, তারা সবাই চালাকি করে এই বাড়িতে চাকরি নিয়েছে। এবার সে ভিডিওটি মিস্টার পার্ককে সেন্ড করে দেবে বলে সবাইকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। মুন কোয়াং তার হাজব্যান্ডকে নিয়ে ওপরে উঠে আসে। সে কিম ফ্যামিলির সবাইকে মাটিতে হাঁটু গেড়ে হাত ওপরে তুলে রাখতে বলে, আর সে এসবেরও একটা ভিডিও করে নেয়। এর মধ্যেই সুযোগ পেয়ে ওরা 4 জন এদের উপর ঝাঁপিয়ে পড়ে আর মোবাইল নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দেয়। আর ঠিক তখনই টেলিফোন বেজে ওঠে। চুংসুক ফোন রিসিভ করে আর জানতে পারে বৃষ্টির জন্য পার্ক ফ্যামিলি ক্যাম্পিং করতে পারেনি, তাই তারা সবাই বাসায় ফিরে আসছে। তাদের কতক্ষণ লাগবে জানতে চাইলে মিসেস পার্ক বলেন লোকেশন ট্র্যাকারে 8 মিনিট দেখাচ্ছে। এর মধ্যে সে যেন চাউমিন বানিয়ে রাখে, কারণ তাদের ছেলে দাসং চাউমিন খেতে চেয়েছে। তাদের হাতে মাত্র 8 মিনিট সময় আছে, এর মধ্যেই তাদের সবকিছু গোছাতে হবে। চুংসুক চাউমিন বানানোর জন্য সোজা কিচেনে চলে যায়, আর একদিকে ছেলে আর বাবা মিলে মুন কোয়াং ও তার হাজবেন্ডকে হাত পা বেঁধে আবার বেসমেন্টে নিয়ে যায়, অন্যদিকে কিজং সব পরিষ্কার করতে থাকে। পার্ক ফ্যামিলি ফিরে আসার আগেই সবাই কোনো রকম সবকিছু গুছিয়ে নেয় আর যে যার মতো লুকিয়ে যায়। পার্ক ফ্যামিলির সবাই যখন ফিরে আসে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এত বড় ঘটনার কিছুই তারা বুঝতে পারে না। ডিনারের সময় মিসেস পার্ক চুংসুককে বলেন কয়েক বছর আগে দাসং তার জন্মদিনে মাঝরাতে লুকিয়ে ফ্রিজ থেকে কেক বের করে খাওয়ার সময় একটা ভূত দেখে ভয় পায় আর অজ্ঞান হয়ে যায়। এরপর থেকেই দাসং মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, আর ওই ঘটনার পর থেকেই দাসং এর জন্মদিন এ বাড়িতে সেলিব্রেট করা হয় না। আসলে দাসং যাকে দেখে ভয় পায় সে কোনো ভূত ছিল না, সে ছিল মুন কোয়াং এর স্বামী, যে প্রায়ই ওই বেসমেন্ট থেকে গভীর রাতে বেরিয়ে এসে খাবার চুরি করে খেত। অন্ধকারে দাসং তাকে দেখেই ভূত মনে করে ভয় পায়। এদিকে মুন কোয়াং সুযোগ বুঝে হাত আর মুখ বাঁধা অবস্থায় বেসমেন্ট থেকে উপরে উঠে আসার চেষ্টা করে। চুংসুক এটা দেখতে পেয়ে তাকে লাথি দিয়ে সিঁড়ি থেকে আবার বেসমেন্টে ফেলে দেয়। ডিনারের পর দাসং টেন্ট নিয়ে বৃষ্টির মধ্যেই বাড়ির বাইরে ঘাসের উপর রাত কাটাবে বলে বায়না ধরে। মিস্টার অ্যান্ড মিসেস পার্কও দাসং এর এই ছেলে মানুষের আবদারে রাজি হয়ে যায়। দাসং এর দিকে নজর রাখার জন্য মিস্টার অ্যান্ড মিসেস পার্ক ড্রয়িং রুমের সোফার উপরেই শুয়ে পড়েন। কিন্তু এখানে সমস্যা হলো, যেই সোফায় শুয়ে রাত কাটাবে বলে তারা সিদ্ধান্ত নেয় তার সামনেই ড্রয়িং টেবিলের নিচে কিজং, কিম আর তার বাবা লুকিয়েছিল। সোফায় শোয়ার পর মিস্টার পার্ক তাদের ড্রাইভার অর্থাৎ কি তায়েকের গায়ের গন্ধ পাচ্ছিলেন। মিস্টার পার্ক তার স্ত্রীকে বলেন, আমাদের ড্রাইভারের গা থেকে খুবই অসহ্য একটা বাজে গন্ধ বেরোয়, আর এখন কেন জানি না আমি সেই গন্ধটাই পাচ্ছি। কি তায়েক টেবিলের তলা থেকে এই কথাগুলো শুনতে পান আর খুব কষ্ট পান। আর এরপর ঘটে আরো অস্বস্তিকর একটি ঘটনা। মিস্টার অ্যান্ড মিসেস পার্ক সোফাতেই শারীরিক মেলামেশায় লিপ্ত হন, আর টেবিলের নিচে বাবা, ছেলে আর মেয়ে সেসব শুনতে পেয়েও নিরুপায় হয়ে চুপ করে থাকে। মাঝরাতে যখন মিস্টার অ্যান্ড মিসেস পার্ক ঘুমিয়ে পড়ে তখন সেই সুযোগে ওরা 3 জন ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতেই তারা 3 জন ভিজতে ভিজতে তাদের বস্তির দিকে ফিরে যায়। বস্তিতে ফিরে তারা দেখে তাদের ঘরটা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছুক্ষণ আগেই যারা একটা বিলাসবহুল বাড়িতে মজা করে পার্টি করছিল তাদের আজ রাতে মাথা গোজার ঠাইটুকুও নেই। এরপর তারা 3 জন অন্যান্য বন্যা দুর্গতদের সাথে সেই রাতটা সরকারি সাহায্য কেন্দ্রে কাটায়। আর অন্যদিকে দেখা যায় চুংসুং এর লাথি খেয়ে নিচে পড়ে যাওয়ার কারণে মাথায় আঘাত পেয়ে মুন কোয়াং অতিরিক্ত রক্তক্ষরণে ততক্ষণে মারা গেছে। পরদিন সকালে খুব সুন্দর রোদ ওঠে আকাশে। পার্ক ফ্যামিলি সিদ্ধান্ত নেয় আজই তারা এই বাড়িতে দাসং এর জন্মদিন পালন করবে। মিসেস পার্ক ফোন করে তাদের সমস্ত হাই ক্লাস আত্মীয় আর বন্ধুদের জন্মদিনের পার্টিতে ইনভাইট করতে থাকেন। আর সেই পার্টিতে আসার জন্য কিম আর কি জংকেও ফোন করে ইনভাইট করা হয়। যেহেতু কি তায়েক ওই বাড়ির ড্রাইভার ছিলেন তাই কেনাকাটার জন্য তাকেও সেদিন কাজে আসতে বলা হয়। আগের রাতেই তাদের ঘর ডুবে যাওয়ার কারণে যদিও সবার মন প্রচন্ড খারাপ ছিল, তবুও হাসি মুখে তাদের সেই জন্মদিনের পার্টিতে আলাদাভাবে উপস্থিত হতে হয়। শপিং মলে কেনাকাটা করার সময় মিসেস পার্ক মোবাইলে তার একজন বান্ধবীকে বলেন, কাল রাতে বৃষ্টি হওয়াতে ভালোই হয়েছে, যার জন্য আজকে আকাশ অনেক পরিষ্কার, আজ পার্টিতে আমরা অনেক আনন্দ করতে পারবো। এসব শুনে কি তায়েকের মন অনেক খারাপ হয়, কারণ আগের রাতে এই বৃষ্টি তাদের মাথা গোজার ঠাঁই কেড়ে নিয়েছে।
কি তায়েক আরো খেয়াল করেন গাড়ির মধ্যে মিসেস পার্ক তার নাক চেপে বসে আছেন। সবকিছু মিলিয়ে কি তায়েকের মনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় পার্টির আয়োজন চলছে, আমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই চলে এসেছেন। দাসংকে খুশি করার জন্য মিস্টার পার্ক একটা ছোট্ট নাটক সাজান, যার জন্য তিনি নিজেকে আর তার ড্রাইভার কি তায়েককে আদিবাসীদের কস্টিউম পরান। তিনি যখন তার ড্রাইভারকে পুরো ব্যাপারটা বোঝাচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করেন কি তায়েক ঠিকমতো মনোযোগ দিচ্ছে না। তাই তিনি কিছুটা রেগে গিয়ে তাকে বলেন, আজকের জন্য আমি আপনাকে অতিরিক্ত পেমেন্ট করে দেব, এটা আপনার ডিউটি, আপনি আমার ওপর কোনো দয়া করছেন না। কিম আর তার স্টুডেন্ট দাহাই ওপর থেকে সব দেখছিল। কিম তখন দাহাইকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমি এদের একজন? দাহাই সেই কথার গভীরতা বুঝতে না পেরে মাথা নাড়িয়ে সায় দেয়। কিন্তু এত এত হাই ক্লাস লোকদের সমাগম দেখে কিমের মন খারাপ হয়ে যায়, কারণ কিম জানে আজ সে এই পরিবেশে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তার একটা নকল সার্টিফিকেটের জোরে। তার দুশ্চিন্তা হতে থাকে বেসমেন্টে যে দুজন আছে তারা যদি কোনোভাবে বাইরে বেরিয়ে আসে তাহলে সবাই ওদের পরিবারের আসল সত্যিটা জেনে যাবে, আর এরপর তাদের আবার সেই আগের জীবনে ফিরে যেতে হবে। তাই কিম সিদ্ধান্ত নেয় বেসমেন্টে গিয়ে সে তাদের দুজনকে মেরে ফেলবে। কিম তার ব্যাগ থেকে তার বন্ধু মিনহিউকের উপহার দেয়া সেই পাথরটি বের করে আর বেসমেন্টের দিকে এগোতে থাকে। কিন্তু বেসমেন্টে যাওয়ার পর মুন কোয়াং এর স্বামী হঠাৎ করেই কিমের উপর হামলা করে। কিম সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। বেসমেন্ট থেকে তাড়া করে মুন কোয়াং এর স্বামী সেই পাথর দিয়ে কিমের মাথায় খুব বাজেভাবে কয়েকবার আঘাত করে। আগের রাতে কিম ফ্যামিলির 4 জনের কারণেই তার স্ত্রী মারা গেছে, যার ফলে সে এক প্রকার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর এখন এই 4 জনকেই মেরে ফেলা তার প্রধান উদ্দেশ্য। রান্নাঘর থেকে একটা বড় ছুরি নিয়ে সে হাঁটতে হাঁটতে গার্ডেনের দিকে চলে যায়। গার্ডেনে তখন পার্টি চলছিল। সবাই যখন পার্টিতে ব্যস্ত তখন মৃত মুন কোয়াং এর স্বামী সেখানে এসে কি জংকে দেখতে পায়। তাকে দেখতে পেয়ে সে ছুটে এসে সেই ধারালো ছুরিটা সরাসরি কি জং এর বুকে ঢুকিয়ে দেয়, যার ফলে খুব বাজেভাবে জখম হয় কি জং আর সে মাটিতে লুটিয়ে পড়ে। কি জংকে এমন অবস্থায় দেখতে পেয়ে তার বাবা কি তায়েক ছুটে এসে ক্ষতস্থান চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করেন, কিন্তু ক্ষত অনেক গভীর হওয়ায় কোনোভাবেই রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছিল না। নিজের মেয়ের এই অবস্থা দেখে চুংসুক ছুটে এসে ওই লোকটাকে মারার চেষ্টা করে। কিছুক্ষণ হাতাহাতির পর চুংসুক গ্রিল করার জন্য ব্যবহৃত ধারালো শিক দিয়ে লোকটাকে মেরে ফেলে। ঘটনার আকস্মিকতায় সবাই যে যার মতো ছুটতে থাকে। এসবের মাঝেই কি তায়েক তার নিজের মেয়ের ক্ষতস্থানটা চেপে ধরে বসেছিলেন। এই ভিড়ের মধ্যে এত মানুষ থাকলেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। অন্যদিকে তিনি লক্ষ্য করেন দাহাই তার রক্তাক্ত ছেলেকে পিঠে করে বাইরে ছুটে যাচ্ছে। এরই মাঝে দাসং মুন কোয়াং এর স্বামীকে দেখে অজ্ঞান হয়ে যায়। নিজের ছেলেকে অজ্ঞান হয়ে যাওয়া দেখে মিস্টার পার্ক খুব ব্যস্ত হয়ে পড়েন আর তার ড্রাইভার কি তায়েককে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলেন। কিন্তু নিজের মেয়েকে এই অবস্থায় রেখে কোনো বাবার পক্ষে যাওয়া সম্ভব না। তাই তিনি গাড়ির চাবিটা মিস্টার পার্কের দিকে ছুড়ে দেন আর চাবিটা গিয়ে পড়ে মুন কোয়াং এর স্বামীর লাশের নিচে। মিস্টার পার্ক মুন কোয়াং এর স্বামীর লাশের নিচ থেকে চাবিটা নিতে গিয়ে তার নাক চেপে ধরেন, কারণ এত বছর বেসমেন্টে থাকার কারণে মুন কোয়াং এর স্বামীর গায়েও অনেক বাজে গন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এমন মর্মান্তিক পরিস্থিতিতেও মিস্টার পার্কের এমন কর্মকাণ্ডে কি তায়েক খুব রেগে যান আর তখনই তিনি কি জং এর পাশে পড়ে থাকা সেই ধারালো ছুরিটা হাতে তুলে নিয়ে সরাসরি মিস্টার পার্কের বুকে ঢুকিয়ে দেন। মুন কোয়াং এর স্বামীর সাথে কি তায়েক নিজেকে রিলেট করছিলেন। মুন কোয়াং এর স্বামীর মতো তারা 4 জনও বলতে গেলে একটা বেসমেন্টেই বসবাস করে। তাকে দেখে নাক চেপে ধরাটা কি তায়েকের আত্মসম্মানে লাগে। তার মনে হতে থাকে এদের মতো হাই ক্লাসের মানুষরা তাদের মতো মানুষদের ঘৃণার চোখে দেখে। তাই সে মিস্টার পার্ককে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় সেদিন কি জং, মিস্টার পার্ক আর মুন কোয়াং এর স্বামী 3 জনই মারা যায়। ঘটনার 1 মাস পর কিমকে একটা হসপিটালে দেখা যায়। মাথায় প্রচুর আঘাত পাওয়ার কারণে গত 1 মাস যাবৎ সে কোমায় ছিল। 1 মাস পর তার জ্ঞান ফিরেছে। মিথ্যে পরিচয় দিয়ে কাজ করার জন্য কিম আর তার মায়ের 1 মাসের জেল হয় আর কিমের বাবার অনেক লম্বা শাস্তি দেয় আদালত। কিন্তু সেদিনের ঘটনার পর কিমের বাবাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার কয়েক মাস পর মিসেস পার্ক বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যান। কিম দূরে একটা পাহাড় থেকে বাইনোকুলার দিয়ে মাঝে মাঝে ওই বাড়িটাকে দেখতে যেত। একদিন সন্ধ্যায় কিম লক্ষ্য করে ওই বাড়ির একটা বাল্ব বারবার জ্বলছে আর নিভছে। কিম জানতো ওই বাল্বটার সুইচ এই বাড়ির বেসমেন্টে রয়েছে, যেখানে মুন কোয়াং এর স্বামী থাকতো। কিম স্কাউটে ছিল, তাই সে বুঝতে পেরেছিল বেসমেন্ট থেকে কেউ এভাবে আলো নিভিয়ে আর জ্বালিয়ে মোর্স কোডের মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। কিম সেই মোর্স কোডটাকে ডিকোড করার পর জানতে পারে কিমের বাবা কি তায়েক এখনো বেঁচে আছে আর ওই বেসমেন্টেই লুকিয়ে আছে। বেসমেন্টের নিচে বেঁচে থাকার জন্য কি তায়েক প্রতি রাতে এই বাড়িতে আসা নতুন ফ্যামিলির ফ্রিজ থেকে খাবার চুরি করে খান। এর মধ্যে একদিন রাতে সুযোগ বুঝে তিনি মুন কোয়াং এর লাশটা নিয়ম মেনেই কবর দিয়ে দেন। বাবা বেঁচে আছে জানতে পেরে কিম খুব খুশি হয় আর মনে মনে নিজের বাবার কাছে প্রতিজ্ঞা করে বলে, একদিন আমি অনেক বড় হব, এত বড় হব যে ওই বাড়িটাকে আমি কিনে নেব, আর তখন তুমি নিশ্চিন্তে বেসমেন্ট থেকে উপরে উঠে আসবে। দেখা যায় কিম যেমনটা মনে মনে তার বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল ঠিক তেমনি ভাবেই সবকিছু ঘটছে। আসলে এর পুরোটাই কিমের স্বপ্ন ছিল, বাস্তবে এর কিছুই ঘটে না। কিম আর তার মা এখনো সেই বস্তিতে আগের জায়গাতেই আছে যেখান থেকে এই গল্পের শুরু হয়েছিল। সামান্য লোভের কারণে তাদের জীবনটা আবার সেখানে এসেই থমকে গেছে।
মাঝখান থেকে কিম ফ্যামিলির দুজন সদস্য হারিয়ে গেছে। কিজং মারা গেছে আর কিতায়েক জীবন মৃতের মতো একজন প্যারাসাইট হয়েই বেঁচে আছেন। কখনো যদি কিতায়েক সেই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে তাহলে পুলিশ তাকে জেলে নিয়ে যাবে। সিনেমাটার গল্প ঠিক যেখান থেকে শুরু হয় শেষটাও সেখানেই হয়। সিনেমার শুরুতে ঠিক যে জায়গাতে আমরা কিমকে দেখি শেষ দৃশ্যেও কিমকে সেখানেই বসে থাকতে দেখা যায়। কিম মনে মনে তার বাবাকে উদ্দেশ্য করে বলছে, আমি না আসা পর্যন্ত নিজের খেয়াল রেখো, দিন বদলে যাবে। আর এখানেই শেষ হয় প্যারাসাইটের গল্প। আজকের মতো বিদায় নিচ্ছি। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আশা করি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, মনে রাখবেন, দিন বদলে যাবে।